পড়ন্ত বিকেলে শ্বশুরবাড়িতে রাত্রে বসে নিঃশব্দে কাঁদতে বসল খুশবু। এতক্ষণ সে অনেক কষ্টে কান্না চেপে রেখেছিল। হেসেলে বসে হাঁটুতে মুখ গুজে সে কতক্ষণ কাঁদল। তারপর চোখের পানি আঁচলে মুছে রান্নায় বসল। রান্নাটা খুশবুর কাছে কোনো ব্যাপার না, সে রান্না জানে, রাখতে পছন্দও করে। বিয়ের আগে সে বাবার বাড়িতে রেঁধেছে। তার মার অসুখ বিসুখে অধিকাংশ ক্ষেত্রে তাকেই রাখতে হতো। আবার বাড়িতে মেহমান এলে রান্নার দায়িত্ব পড়তো তার উপর। তার রান্নার হাত ভালো, অল্প তেল মশলাতে তার হাতের রান্নায় স্বাদ বসে যায়। সে কাঁদছে অন্য কারণে। খুশবু কেশবপুর গ্রামের জামে মসজিদের ইমাম হাফেজ আবদুল্লার কন্যা। হাফেজ আবদুল্লার পুত্র সন্তান নেই। 5 কন্যার মধ্যে খুশবু চতুর্থ। বড় 3 জনের বিয়ে হয়ে গেছে। খুশবুরও বিয়ে হয়েছে প্রায় 3 মাস হতে চলল। স্বভাব চরিত্র, চেহারা, সুরত, মেধায় খুশবু কন্যাদের মধ্যে সেরা। সে হাফিজাও। তার স্বামী সৌদির মক্কা নগরীতে কাজ করে। কি কাজ করে হাফিজ আবদুল্লাহ জানেন না। ঘটকও, যে কিনা পাত্রের চাচা এবং অভিভাবক, সঠিক করে বলতে পারেননি। তবে মক্কা নগরীতে সে ভালো বেতনে চাকরি করে। ছেলের বাড়ি ঘরের অবস্থাও ভালো। সে দেখতে মাশাআল্লাহ সুদর্শন ও দিনদার। এই বিয়েতে যৌতুক নেই। দরিদ্র হাফেজ আবদুল্লার মেয়ের জন্য এর চেয়ে ভালো বিয়ের প্রস্তাব আর কি হতে পারে? আলহামদুলিল্লাহ বলে হাফেজ আবদুল্লাহ মেয়ের বিয়েতে রাজি হয়ে যান। খুশবুর স্বামী আব্দুল হাকিম। তার বাড়ি খুশবুদের পার্শ্ববর্তী গ্রামে। তারা 3 ভাই 1 বোন। 3 ভাই আব্দুল হাকিম, আব্দুল করিম আর মাসুম মিয়া। লেখাপড়া, বুদ্ধিশুদ্ধি ও স্বভাব চরিত্রে আব্দুল হাকিমের গ্রামে নাম ডাক আছে। সে ইন্টারমিডিয়েট পাশ করে নিজের চেষ্টায় চাকরি নিয়ে সৌদি গেছে। পরে সে চেষ্টা করে মেঝো ভাই আব্দুল করিমকেও সৌদিতে নিয়েছে। ছোট ভাই মাসুম মিয়া ছোট থেকে বাউন্ডেলে প্রকৃতির। 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে সে আর পড়েনি। তবে বেকার বসে আছে তা বলা যায় না। পৈতৃক জমিজমা দেখাশোনার ভার অনেকটাই তার উপর। সে জমিজমা দেখাশোনার কাজে যেন অনুৎসাহিত না হয়, সেজন্য বড় ভাই আব্দুল হাকিম তাকে প্রতি মাসে একটা বিশেষ অঙ্কের টাকাও দেয়। যদিও তার কাজকর্ম নিয়ে বাড়ির সবাই সন্দিহান, ইদানিং শোনা যাচ্ছে সে নাকি ভাং গাঁজায় আসক্ত হয়ে পড়েছে। তার চারিত্রিক অধোগতিতে বাড়ির সবাই শঙ্কিত। কখন কি অঘটন ঘটিয়ে বসে কে জানে। সবার বড় সুফিয়া বেগম। স্বামীর ঘর থেকে চলে এসেছে প্রায় 5 বছর হলো। তার স্বামীর বিধবা ভাবির সাথে পরক্রিয়ার প্রমাণ পেয়েও সে সয়ে আসছিল। কিন্তু দিন দিন তার উপর নির্যাতনের মাত্রা সীমাছাড়া হলে সে একমাত্র কন্যা কোহিনূরকে নিয়ে একেবারেই বাবার ভিটায় চলে এসেছে। তাদের বাবা নেই। 6 বছর আগে, যে বছর আব্দুল হাকিম সৌদিতে গেছে, সেই বছরই মারা যায়। বৃদ্ধা শাশুড়ি, দেবর মাসুম মিয়া, ননদ ও তার 9-10 বছরের কন্যা কোহিনূরকে নিয়ে খুশবুর শ্বশুর বাড়ির সংসার। আব্দুল হাকিম সৌদি ফিরে গেছে 2 সপ্তাহ হলো। 2 মাসের ছুটিতে সে বিয়ে করতে দেশে এসেছিল। বিয়েতে তার বিশেষ চাওয়া ছিল মেয়ে যেন দিনদার ঘরের হয়। তাকে নামাজ কালাম জানতে হবে, পর্দাপশিদার মধ্যে থাকতে হবে। প্রথমত খুশবুদের দিনদার পরিবারের কথা জেনে পরে খুশবু হাফেজা শুনে এক কথায় এই বিয়েতে মত দেয় আব্দুল হাকিম। কাল বিলম্ব না করে খুব অল্প সময়ের মধ্যে সহি সালামতে আব্দুল হাকিমের সাথে খুশবুর বিয়ে হয়ে যায়। বিয়ের পর আব্দুল হাকিম খুশবুকে প্রথম দেখে। সে কল্পনাও করেনি খুশবু এতটা রূপবতী হতে পারে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তুমি এত সুন্দর। আমি স্বপ্নেও ভাবি নাই খুশবু, তুমি তো জান্নাতি খুশবু। প্রথম দেখাতে এমনি করেই তার অনুভূতি জানিয়েছিল আব্দুল হাকিম। সে যে খুশবুতে কতটা মুগ্ধ তা কথা ও কাজে প্রকাশ করতে কার্পণ্য করেনি। প্রতিক্ষণ খুশবু তার স্বামীর সাহচর্য পেয়েছে, ভালোবাসায় আপ্লুত হয়েছে। স্বামী স্ত্রীর নিজেদের মধ্যকার একান্ত মুহূর্তগুলো উপভোগ করেছে। এভাবেই তাদের সুখের সীমিত সময়গুলি চোখের পলকে পার হয়ে গেছে। বিদায় বেলায় খুশবু 2 হাত ধরে আব্দুল হাকিম বলেছিল,
তোমাকে মিথ্যা বলবো না খুশবু, আমি বছরে একবার দেশে আসার ছুটি পাই, তাও 1 মাসের জন্য। বিয়ের জন্য এবার 1 মাসের বেশি ছুটি নিয়ে এসেছি। সৌদিতে বউ নিয়ে যাওয়ার অনুমতি পাওয়া খুব কঠিন। তোমাকে যত তাড়াতাড়ি পারি নিয়ে যাবার চেষ্টা করব। নিতে না পারলে আমি চাকরি ছেড়ে চলে আসব। তোমাকে ছেড়ে থাকতে পারবো না। খুশবু স্বামীর বুকে মুখ লুকিয়ে কেঁদেছে। স্বামীকে বিদায় দিতে তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। 2 মাস আগে যাকে দেখেনি, বিয়ের পর তার জন্য এতটা উপচে পড়া মহব্বত আল্লাহ ঢেলে দিয়েছে। খুশবু বুঝতে পারছে না স্বামীকে এতদিন ছেড়ে তার দিন কাটবে কি করে। 1 বছর, সে তো কম সময় নয়। স্বামীর সঙ্গে স্বপ্নের মতো কেটে গেছে যেন হাতে গোনা কটা দিন। আর এখন স্বপ্নভঙ্গের যন্ত্রণা প্রতিনিয়ত খুশবুকে পীড়া দিচ্ছে। আব্দুল হাকিমের সৌদি যাবার দিনে হাফিজ আব্দুল্লাহ মেয়েকে বাড়ি নিতে চেয়েছিলেন, কিন্তু খুশবু যায়নি। সপ্তাহ 2 থাকবে বলে বাবাকে বিদায় করে দিয়েছে। খুশবুকে স্বামী আব্দুল হাকিম বলে গিয়েছে, আমি চলে যাবার পরপরই বাবার বাড়ি চলে যেও না, কটা দিন থেকে যেও, নয়তো মা মন খারাপ করবে। আর বাপের বাড়ি এক নাগারে বেশি দিন পড়ে থেকো না, মাঝে মাঝেই আসবে। খুশবু তাতে অমত করেনি, কিন্তু দিন দিন স্বামী ছাড়া তার শ্বশুর বাড়িতে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে। সে যে আদর্শে বড় হয়েছে তার সাথে শ্বশুর বাড়ির কিছুই মেলে না। যেসব বিধিনিষেধ সে বাবার বাড়িতে কড়াকড়ি ভাবে মেনে এসেছে, স্বামী চলে যাবার পর থেকে তা যেন জলাঞ্জলি দিতে বসেছে। সবচেয়ে খারাপ লাগে অনুমতি না নিয়েই হুটহাট করে তার দেবর মাসুম এটা সেটা ছুতো ধরে তার ঘরে চলে আসে। অভিযোগ করলে শাশুড়ি বলেছিল, সমস্যা কি, ও তো তোমার ছোট ভাইয়েরই মতো। তোমার ভাই নাই? আব্দুল হাকিমের ছোট ভাই তো তোমারও ছোট ভাই। খুশবু লক্ষ্য করেছে দেবর মাসুমকে তার শাশুড়ি সহ অন্যান্যরা ভয় করে চলে। চোখের সামনে করা তার অন্যায়ের প্রতিবাদ কেউ করতে পারে না। সেও কাউকে ভয় বা তোয়াক্কা করে বলে মনে হয় না। তার প্রমাণ আজকে মা বোনের সামনে করা তার কুকীর্তি। খুশবুর রান্না শেষ, তার রান্নার খুশবু ছুটেছে। ননদ হেসেলে এসে ভাত রাঁধার কাজটি সেই করবে জানালে খুশবু হাফ ছেড়ে বাঁচে। সে রাতে কিছুই খাবে না, এবং কেন খাবে না তা ননদকে স্পষ্ট জানিয়ে হেসেল ঘর থেকে বের হয়। খুশবু রান্না করেছে খাসিয়া করা বড়সড় মোরগ, কিন্তু সেটা কোনো বড় ব্যাপার না। মসজিদের ইমাম হাফিজ আব্দুল্লাহর মেয়ে, যে কিনা নিজেও হাফেজ, সেদে দিতে চুরি করা মোরগ। প্রতিবেশী মোরগটি তাদের বাড়ির উঠানে চড়তে এসেছিল। উঠানে শুকাতে দেওয়া শস্যা দিয়ে মোরগটি প্রায় খেয়ে যায়। এ নিয়ে শাশুড়ি দেবর মনক্ষুণ্ণ ছিল, কিন্তু সেই দোষে মোরগটিকে চুপ করে ধরে কেটে কুটে খাবার আয়োজন করবে তা ছিল খুশবুর চিন্তার বাইরে। প্রতিবেশীর শখের খাসিয়া করা সেই বড়সড় মোরগ দাবিয়ে ধরতে বেগ পেতে হয়নি। ধরেছে এবং জবাই করেছে মাসুম। খুশবু জোরে সোরে প্রতিবাদ করেছে, এটা অন্যায়, বড় গুনাহ বলে সবাইকে বোঝাতে চেষ্টা করেছে, কিন্তু কেউ তার কথায় কান দেয়নি, বরং নির্বিকার থেকেছে। এমনকি প্রতিবাদ করায় মাসুম চোখ রাঙিয়ে খুশবুকে কড়া কথা শুনিয়েছে। বাবার বাড়ির হতদরিদ্র অবস্থার দিকে ইঙ্গিত করে যাচ্ছে তাই বলেছে। কেউ খুশবুর পক্ষ নিয়ে একটু শব্দ করেনি। উপরন্ত শাস্তিস্বরূপ তাকে দিয়ে জোর করে চুরি করা মোরগটা কেটে কুটে রান্না করিয়ে নেওয়া হলো। এত অপমানকর আর অসহায় অবস্থায় খুশবু তার প্রায় 18 বছরের জীবনে কখনো পড়েনি। সন্ধ্যায় খুশবুর নামে সুদূর সৌদি থেকে নীলখামে চিঠি এলো। চিঠি পোস্ট অফিস থেকে নিয়ে এসেছে তার ছোট চাচা শ্বশুর ইদ্রিস আলী। খুশবু ও আব্দুল হাকিমের বিয়ের ঘটক এবং শ্বশুরবাড়ির বিশ্বস্ত অভিভাবক ইদ্রিস আলী নিজ হাতে খুশবুকে চিঠি দিয়ে বললেন, তুমি চিঠি লিখে রেখো মা, দেরি করা যাবে না, কালকের মধ্যেই চিঠি লিখে রেখো। আমি পরশু শনিবার সকালের ডাকেই চিঠি ফেলে আসব। স্বামীর চিঠি হাতে পেয়ে খুশবুর মনে দলা পাকানো কষ্টের কালো মেঘ যেন নিমিষেই দূর হয়ে গেল। ভুলে গেল সে কিছুক্ষণ আগেও উতাল পাতাল কাঁদছিল। দ্রুত ঘরে গিয়ে চিঠিটা খুলতেই সে মন কাতর করা আতরের খুশবু পেল।
সম্বোধন পড়ে মুহূর্তে লজ্জায় রাঙা হইল। চিঠি না পড়ে চোখ বুজে কিছুক্ষণের জন্য তা বুকে চেপে রাখল। মাগরিবের আজান হচ্ছে, নামাজের সময় হয়ে গেছে। নামাজ শেষে সময় করে নিরিবিলি 5 পৃষ্ঠার চিঠিটা পড়তে হবে। খুশবু চিঠিটা না পড়ে তার বিছানার বালিশের নিচে সযত্নে রাখল। মাগরিবের নামাজ শেষে খুশবু রোজকার মতো তার ঘরের বিছানায় ননদের মেয়ে কোহিনূরকে আমপানা পড়াতে বসলো বটে, কিন্তু তার মন পড়ে রইল বালিশের নিচে নীল খামের খুশবু জড়ানো চিঠিতে। কোহিনূরকে পড়াতে আজ তার ইচ্ছে হচ্ছে না। চিঠিটা প্রবল ভাবে টানছে। চিঠির উত্তর দিতে দরকার হলে সারা রাত জাগবে খুশবু। মনে মনে ঠিক করলো কাল শুক্রবার জুমার নামাজের আগেই সে বাবাকে ডেকে পাঠিয়ে বাবার বাড়ি যাবে। বিয়ের পর কোরআন মুখস্থ পড়ার চর্চাটা তার অনিয়মিত হয়ে গেছে। বাবার সামনে কোরআনের সব সূরা শুনানি দিতে হবে। মামি, তোমার মন খারাপ? কোহিনূরের প্রশ্নে সম্বিত ফিরে পেল খুশবু। কি বলবে বুঝতে পারল না, হাসবার চেষ্টা করলো। ছোট্ট মেয়েটাও বুঝে ফেলেছে তার মন ভালো নেই। প্রশ্ন এড়িয়ে খুশবু বিসমিল্লাহির রহমানির রহিম বলে কোহিনূরকে সহি করে সূরা পড়াতে মনোযোগী হলো। মামি, আমিও চুরি করা ময়ূক খাবো না, আজ রাতে আমিও কিছু খাবো না। খুশবু কোহিনূরের কথায় বিস্মিত হলো, খুশিও। ছোট মেয়েটা যা বুঝে ওরা বুঝে না কেন? খুশবু কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সে দেখল দেবর মাসুম ভেজানো দরজা দরম করে ঠেলে খুলে দাঁড়ালো। ভয় পেল খুশবু, মনে মনে প্রমাদ গুনল সে, আবার কোন আজাপাশে কে জানে। সে মাথা উঠালো না, মাথার কাপড়টা বেশি করে টেনে দিল মাত্র। শুনলাম আজকে নাকি হাফেজা সাহেবান রাতে খাবেন না? খুশবুর উদ্দেশ্যে সরাসরি মাসুমের প্রশ্ন। বুবুকে তো সব বুঝিয়ে বলেছি। অনিচ্ছা সত্ত্বেও সংক্ষেপে দেবর মাসুমের কথার উত্তর দিল খুশবু। সে মনে প্রাণে চাচ্ছে মাসুম বিদায় হোক। তার মানে কি? কর্কশ কণ্ঠ মাসুমের, যেন কৈফিয়ত চাচ্ছে। সে দরজা ছেড়ে প্রায় বিছানার কাছাকাছি চলে এসেছে। ভয়ঙ্কর ভঙ্গিতে তার কোমরে দুহাত রাখা। হতবম্ব খুশবু এই অবস্থায় কি বলবে বা কি বলা উচিত বুঝতে পারছে না। উত্তর দেওয়া মানে কথা বাড়ানো। সে চুপ করে রইল। ভাইকে জানানো হবে, তাই না? ফের প্রশ্ন মাসুমের। ভাইকে ভয় করার আগে আল্লাহকে ভয় করা উচিত ছিল, সাহস করে উত্তর দিল খুশবু। তাহলে তুই ভাইকে জানাবি? এই তো, আমাকে তুই তোকারি করবেন না। এবার মাসুমের কথায় জোরে সোরে প্রতিবাদ করলো খুশবু। চুরি করা মোরদ রাখতে চাইনি বলে তখনই তুই তোকারি করেছেন। ভুলে যাবেন না আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী। চুপ কাঙ্গালের বেটি! মুহূর্তে হিংস্র হায়নার মতো খুশবুর উপর ঝাঁপিয়ে পড়ল মাসুম। ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল কোহিনূর। একটা চিৎকার দিয়ে সে প্রাণপণে ছোট মামার হাত থেকে বড় মামাকে ছাড়ানোর চেষ্টা করলো। মামার পিঠে দুমদাম কিলচর লাগালো। তার পাথার ডাটি দিয়ে সজোরে হাতের উপর ঘা মারল। তবুও খুশবুর মাখনের মতো নরম গলায় সারাশি মতো চেপে বসা মাসুমের হাত সে সরাতে পারল না। মামিকে রক্ষার সব চেষ্টা ব্যর্থ হলে কোহিনূর বারান্দায় ছুটে এসে গণবিদারী চিৎকার জুড়ে দিল। নানি, মা, ছোট মামা মামিকে মেরে ফেলছে, মা, নানি! কোহিনূরের আত্মচিৎকারে শুনে ছুটে এলো খুশবুর শাশুড়ি, ননদ আর আশেপাশের প্রতিবেশীরাও। মাথায় পানি ঢাল, বাও দাও, মন্টু ডাক্তারকে ডাক, শয়তানটা কই গেল? আহারে, এত ভালো বউটার এই অবস্থা, হায় হায়, এ তো নাই। সব চেঁচামেচি, আর্তনাদ, আহাজারি ছাপিয়ে তখন নিকটস্থ মসজিদে এশার আজান হচ্ছিল।